আমাদের উপরতলার ফ্ল্যাটের ইয়াজিদ ভাইয়াকে আমি চোখ টিপ দিয়েছি। এটা শোনার পর আমার আব্বু আমার ওপর খুব ক্ষেপেছে। এখন আমি কোথায় লুকাই, তুমিই বলে দাও আপু। রিমি প্রচণ্ড এক ঝটকা খেল মেহেজার কথা শুনে। ইয়াজিদের মতো অত বড় এক ছেলেকে মেহেজার মতো পুচকে একটা মেয়ের চোখ টিপ দেয় কিভাবে, সে ভেবে উঠতে পারছে না। মাত্র 10ম শ্রেণীতে পড়েছে মেহেজা, আর ইয়াজিদ সেখানে একজন MA পাশ করা রাজনীতিবিদ এবং তার পাশাপাশি তাদের পারিবারিক ব্যবসা সামলাচ্ছে। রাজনীতি সে প্রধান পেশা হিসেবে নিয়েছে, কেননা সে রাজনীতি করা খুবই পছন্দ করে। তবে এত শিক্ষিত পড়ালেখা জানা কর্মঠ ছেলে যদি রাজনীতি নিয়েই পড়ে থাকে, তাহলে তার পারিবারিক ব্যবসাও যে লাঠে উঠবে। বাবার একটিমাত্র পুত্র সে, তার বাবার 4 মেয়ের পরে সে এক ছেলে হয়েছে। বলতে গেলে তার বাবা আহনাফ মজিদ বৃদ্ধ একজন মানুষ, বয়স 60 পেরিয়েছে অনেক আগেই। ইয়াজিদ 29 বছর বয়সী তাগড়া এক যুবক, সেখানে মেহেজার মাত্র 17 বছর বয়স। এই মেয়ের এখন উঠতি বয়স, যে কাউকে দেখলেই মনে মিথ্যে কিছু প্রেম ভালোবাসা উতলে পড়ে। তাই বলে এমন কারোর ওপরে পড়তে হলো? ইয়াজিদ মানে সত্যি ইয়াজিদ? রিমি মেহেজাকে নিয়ে নিজের রুমে গিয়ে বসে। ড্রয়িং রুমে এসব নিয়ে আলোচনা করা মহা মুশকিল, কেননা তার মা যদি একটিবার ইয়াজিদ নামটি শোনে, তাহলে সে ভেবেই নিবে তার মেয়ের আর ইয়াজিদের মধ্যে কিছু একটা তো চলছেই। বিকেল পর্যন্ত রিমির সাথে থেকে সন্ধ্যার আগে বাসায় চলে আসে মেহেজা। যা হবার হবে, এত ভয় নিয়ে পড়ে থাকলে হবে না। মার খাবে না, কিন্তু তবুও বকা তো সে এমনিই খাবে। তাছাড়া বাবা মা আর বড় ভাইয়ের সামনে এমন একটা অভিযোগে দাঁড়ানো যে খুব লজ্জার। রাজছেলের ওপর রাগ হচ্ছে। বদমাইশটা বাবাকে বলে দিয়েছে আজকে হাতের কাছে পেলে মজা দেখাবে। উফ, তাও আর কোনো পথ নেই। এখন হলেও যেতে হবে, পরে হলেও যেতে হবে, তাই আগে যাওয়াই ভালো। লিফটে উঠে 18 সংখ্যা চাপ দেওয়ার আগেই কেউ একজন দৌড়ে এসে লিফটে ঢুকে 25-এ চাপ দেয়, মানে ছাদে। মেহেজা পুরো বোকা বনে গেল। লিফটও চলা শুরু করেছে। এখন আর কি করার? এমন কাণ্ড করা মানুষটাকে দেখতে গিয়েই মেহেজা শকড। এ কি, ইয়াজিদ দাঁড়িয়ে? ইয়াজিদের কোনো হেলদোল নেই। সে তাদের সামনের আয়নায় এক দৃষ্টিতে মেহেজাকে দেখে চলেছে। হাঁটুর সমান এই মেয়ে তাকে এসেছে থেকে খুব জ্বালায়, আর আজকে তো সীমা অতিক্রম করেই ফেলেছে। ইয়াজিদকে চোখ টিপ দিল এই পুচকি মেয়ে। ইস, ভাবতেই নিজেরই কেমন একটা লজ্জা লজ্জা লাগে। তবে রাগটাই বেশি লাগছে। মেয়েটা থেকে চোখ টিপ দিল কিভাবে? তার চোখটা কি একেবারেও কাঁপলো না? ভয় পায়নি সে ইয়াজিদকে? ফর্মাল ড্রেসটি ঘামে ভিজে একাকার হয়ে আছে তার। হালকা হালকা নীল রং হওয়াতেই শরীরের সাথে লেপ্টে যাওয়া অংশগুলো দৃশ্যমান। মেহেজা তার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। তা দেখে ইয়াজিদ মেহেজাকে পরপর 2বার চোখ টিপ মারলো। এমন কাণ্ডে মেহেজা হতবাক, আর ইয়াজিদ তো পুরোই বিরক্ত, কেননা সে শুধু মেয়েটিকে ভয় দেখাতে এমন করেছে। তার বিন্দুমাত্র ইচ্ছে নেই মেহেজার সাথে ফ্লার্টিং করার। মেহেজা বলল, ভাইয়া এটা কেমন অসভ্যতা? ইয়াজিদ অবাক হওয়ার ভান ধরে বলে, অসভ্যতা? কি বলছো তুমি? এটাই তো ট্রেন। তুমি যদি আমাকে চোখ টিপ মারতে পারো, তাহলে আমি কেন পারবো না? যেহেতু তোমার থেকেও আমার বয়স বেশি, তাই আমি তোমাকে বেশি দিলাম। তাও আমার কাছে কমই লাগছে, মাত্র তো 2বার দিলাম, কম না? তুমি বলো। মেহেজা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় আবার না বোঝায়। ইয়াজিদ বলে, প্রথম এক্সপ্রেশনটাই সত্যি হয়, তাহলে আর একটা দিই, কেমন? ঠিক তখনই লিফটের দরজা খুলে যায়, মানে ছাদে এসে গেছে। ইয়াজিদ হুট করে মেহেজার হাত টেনে ধরে তাকে নিয়ে গিয়ে ছাদে থাকার বসার জন্য তৈরি করা ইটের সিমেন্টের সোফায় নিয়ে বসায়। মেহেজার সবচেয়ে প্রিয় এই জায়গাটি। এই সোফায় বসেও তো সে কত ইয়াজিদকে নিয়ে ভেবেছে, আর আজ স্বয়ং ইয়াজিদই তার পাশে বসে আছে। তবে এখন সেটা মোটেও সুখকর নয়, এটা চরম দুঃখের ব্যাপার। আল্লাহকে ডাকছে আর বিপদ মুক্তির দোয়া আওড়াচ্ছে। ইয়াজিদ সেই কখন থেকে চাঁদ দেখছে। চাঁদটাতে কি বিশেষ কিছু আছে? না, সে পায়নি বিশেষ কিছু। ইয়াজিদ হয়তো পেয়েছে, নয়তো পায়নি, এমনিও তাকিয়ে থাকতে পারে। কিছুক্ষণ চুপ থেকে সব কথা গুছিয়ে ইয়াজিদ মেহেজাকে বলল, মেহেজা, তুমি ছোট বলে তোমাকে আমি বেশি কিছুই বলবো না। বকতে পারতাম, পরে মনে হলো তোমার এখন যা বয়স তাতে এমনটা হয়েই থাকে। তোমরা আবেগের শহরে ভাসো, আবার যদি আমি বকে দিই সেটার জন্য তোমার উপর চাপ পড়বে। সামনে তো তোমার মাধ্যমিক পরীক্ষা। আমি চাই না আমার কিছু কথার কারণে তোমার মনে ব্যাপারটা খুব বেশি প্রভাব ফেলুক আর তুমি ভেঙে পড়ো।
এখন আমি যা বলবো তা প্লিজ মনোযোগ দিয়ে শোনো। আমার বয়স 29 হয়েছে গত মাসে, যেদিন আমার জন্মদিন ছিল। সেদিন তুমি আমাকে 10 টাকার একটি কেক এনে বলেছিলে শুভ জন্মদিন ইয়াজিদ। আমি ব্যাপারটায় প্রথমেই একটু চমকালে, পরে তা পাত্তা দেয়নি। তোমার দেয়া কেকটা আমি গ্রহণ করেছিলাম খুশি মনে। তখনও তোমার মনের অবস্থাটা আমি ধরতে পারিনি। প্রতিদিনই আমি যখন অফিসে যাই তখন তোমাকে বেলকনিতে দেখতে পাই। একদিনে আমার দিকে তাকিয়ে থাকো, মনের ভুল ভেবে আর তুমি ছোট ভেবে তা আমি উড়িয়ে দেই। কিন্তু আজ তুমি আমাকে রাফসানের সামনেই চোখ মারলে। একবারও ভাবলে না তোমার ছোটো ভাইয়ের সামনে তুমি আমাকে তো লজ্জায় ফেলছো নিজেকে আরও বেশি। এখন আর মনের ভুল ভেবে সবটা উড়িয়ে দেওয়া তো যায় না। তুমি আমার থেকেও খুব ছোট, খুব বেশি ছোট। আমাদের বয়সের পার্থক্য 11 বা 12 বছরের তো হবেই। তোমার সামনে এখনও অনেক কিছু পড়ে আছে। জীবন তো মাত্র শুরু। পড়ালেখা করো মন দিয়ে। এসব নিয়ে থাকলে তোমার জীবন তুমি নিজ হাতেই ধ্বংস করবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। মেহেজা বোঝেনি, সে বুঝতেই চায় না। বয়সের পার্থক্য কি সব? তার ভালোবাসা কি কিছু না? এটা কেমন ব্যাপার? তবুও মুখে বলল, জি বুঝেছি ভাইয়া। ইয়াজিদ হাসে। সে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পুরুষ। সে জানে মেহেজা এইসব কিছুতেই মাথাতেই নেয়নি, কিন্তু ওর পক্ষে সম্ভব নয় ব্যাপারটা আর বেশি ঘাটার। এমনিতেই সে খুব ক্লান্ত। খুব মেহেজা চলে যায়। ভালো লাগছে না কিছুই তার কাছে। ইয়াজিদকে সে তো ভালোবাসে, আর ভালোবাসা এক ভাগে খোলে হোক। সমস্যা কোথায়? ইয়াজিদ তাকে ভালো না বাসলেও সে ইয়াজিদকে ঠিকই ভালোবেসে যাবে, তবে এমন পাগলামি আর করবে না। বাসায় এসে বকা খাওয়ার পর আরও মন খারাপ হয়ে গেল তার, কিন্তু এটাই তো হওয়ারই ছিল। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। মেহেজার পরীক্ষা শেষ। এবার সে নিশ্চিন্তে ঘুরবে ফিরবে। আহা, এই দিনগুলো বেস্ট। ইয়াজিদের সাথে 1 মাসে মাত্র 2 বার দেখা হয়েছে, তাও ওই আগের কাহিনীর পরপর 2 দিনই দেখেছে, যেখানে আগে প্রতিদিনই দেখা হতো। অবশ্য তখন মেহেজা চাইতো দেখা হোক, এখনও চায়, তবে আগের মতো করে নয়। মেহেজার মামাতো বোন রেশমির বিয়ে আজ, বাকি কাজিনরাও আজ আসবে। সবাই ঠিক করেছে শাড়ি পরবে। মেহেজাকেও বলা হয় শাড়ি পরে যাওয়ার জন্য, তাই মেহেজা সোনালি রঙের একটা সিল্কের শাড়ি পরে রেডি হয়ে নেয়। চুলগুলো সুন্দর করে ঘাড়ের সাথে লাগিয়ে খোপা করে নেয়। সাজটাও মিলিয়ে করে শাড়ির সাথে যেটা ভালো মানায় সেটাই নেয়। লিফটের সামনে দাঁড়িয়ে লিফটের অপেক্ষা করতে থাকে। মোবাইলের স্ক্রিনে নিজেকে একবার দেখে নেয়। না, খারাপ লাগছে না, সুন্দরই তো লাগছে। লিফট আসলে দেখে ইয়াজিদও আছে। দীর্ঘ 1 মাস পর কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে গেছে। চোখ জ্বলছে। একই চোখের পানিগুলো বড্ড বেহায়া। ইয়াজিদের সামনেই কেন তাদের আসতে হবে? ইয়াজিদ মেহেজাকে দেখছে। আজকে মেহেজাকে খুব বড় বড় লাগছে। মেহেজাকে খুব সুন্দর লাগছে। মেহেজা লিফটে ওঠে। দেরি করা যাবে না একদম। ইয়াজিদের তথাকথিত আবেগগুলোকে এক প্রকার পায়ে পিষে সে লিফটে ওঠে। সেকেন্ড 10-এর মাথায় পাশের ব্যক্তিটির মুখ থেকে ভেসে আসা একটি বাক্য মুহূর্তেই তার হৃৎপিণ্ড বোধ হয় থমকে যায়। আর সেই বাক্যটি হলো, তোমাকে কিন্তু হাজার ছোট লাগছে না মেহেজা? তোমাকে কিন্তু হাজার ছোট লাগছে না মেহেজা? কথাটা মেহেজার কানে বাজছে বারবার। পেছনে থাকা ইয়াজিদের দিকে তাকিয়ে সে কিছুটা অবাক হলো। ইয়াজিদ তো গভীর মনোযোগ দিয়ে ফোন চালাচ্ছে। দেখে মনে হচ্ছে না এমন কিছু ইয়াজিদ বলেছে, নাকি ওর ভ্রম। এই তো তখনও সাজার সময় বারবার ভাবছিল, ইয়াজিদ তাকে যদি কখনো এমন সাজে দেখতো তাহলে কি বলতো? তাকে সুন্দর লাগছে, ভালো লাগছে, কিন্তু এমন কিছুই তো বললো না। যা বলেছে তা কিছুটা অন্যরকমই বটে। ইয়াজিদ এমন কিছুই বলেনি তাকে, কিন্তু স্পষ্ট শুনেছে ও। মেহেজার এখন খুবই অস্বস্তি লাগছে, কেমন হাঁসফাঁস করছে, স্থির থাকতে পারছে না। ইয়াজিদ আর চোখে মেহেজাকে দেখে চলেছে। সে বুঝছে না সামান্য একটা কথা এতটা ঘাবড়ানোর কি আছে। মেহেজা হুট করে ইয়াজিদের দিকে তাকালো, তাতে তাদের চোখে চোখ পড়ে। কি একটা অবস্থা! কল্পনাতে তো ইয়াজিদের সাথে থাকলে সে প্রশান্তি অনুভব করে, কিন্তু বাস্তবে তার সামনে দাঁড়ানোই যায় না। এমন কেন হয়? ইয়াজিদ হুট করে হাসে, মৃদু হাসি দেয় মেহেজার দিকে তাকিয়ে। তাতে মেহেজা ঘেমে নিয়ে একাকার। হাত কাঁপছে, পা কাঁপছে, থরথর করে কাঁপছে, খুব বেশি কাঁপছে। সত্যি মেহেজা কাঁপতে কাঁপতে ব্যালেন্স হারিয়ে সিটকে গিয়ে লিফটের সাথে লেপটে যায়। ইয়াজিদ মেহেজার এসব কাণ্ডে হতভম্ব। মেয়েটা এমন করছে কেন সেটাই ভেবে পাচ্ছে না। লিফট নিচে নেমে গেছে। বের হওয়ার আগে ইয়াজিদ মেহেজাকে একবার জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? মেহেজা কোনো মতে কাঁপতে কাঁপতেই জবাব দেয়, জি জি।
ইয়াজিদ আরো ভড়কে গেল। সামান্য একটা প্রশ্নও করতে পারবে না বোধ হয়। কিছু হলেই কাঁপাকাঁপি শুরু করে দেয়। ইয়াজিদ আর অপেক্ষা করলো না, বেরিয়ে পড়ে সে সেখান থেকে। তার এক সহকর্মী রাজনীতিবিদের আজ বিয়ে, সেখানে যাচ্ছে সে। কালো কোটটা গায়ে থেকে খুলে ফেলে গাড়িতে বসে। এইটুকুতেই সে ভিজে গেছে। এসিটা অন করে তাড়াতাড়ি গাড়ি চালু করে দেয়। ইস, অনেক দেরি হয়ে গেছে, সামনে তো আরো জ্যাম আছে। মেহেজার এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু না গিয়েও তো উপায় নেই। গাড়ি নিয়ে তার ভাইয়া আর রাফসান অপেক্ষা করছে তার জন্য। তার সেজে গোজে আসতেই অনেক দেরি হয়েছে। আরো দেরি হলে ওরা ওকে চিবিয়ে খাবে। ভাইয়া, আমি ভিতরে গেলাম, তোমরা গাড়ি পার্ক করে আসো। গাড়ি থেকে নেমে মেহেজা আসল ঠিক করতে করতে বলে, যা। এই রাফসান, তুইও যা। হুম, আমি তোমার সাথে যাব। একসাথে এন্ট্রি নিব, সবাই তাকিয়ে আমাদের দুজনকে দেখবে। একই হেয়ার স্টাইল, একই রকম ড্রেস আপ, ভাবটাই আলাদা। রাফসানের কথা শুনে রাদীপ হাসে আর মেহেজা মুখ ভেঙিয়ে বলে, ইস, তার আবার ভাব। এই তুই চুপ কর, চলো ভাইয়া। এমনিতেও এই দাদির জন্য আমাদের অনেক লেট হয়েছে। রাফসান, ভদ্রভাবে কথা বল। দিন দিন বড় হচ্ছিস, আক্কেল জ্ঞান সব হারাচ্ছিস। রাদীপের মৃদু ধমকে রাফসান দমে যায়। মেহেজা কমিউনিটি সেন্টারটির দিকে একবার চোখ বুলিয়ে নেয়। ভালোই সাজিয়েছে, অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। আহা, ভেবেই মনটা চাঙ্গা হয়ে গেল। ভেতরে ঢুকতে নিলে পুরো একটা টিম ওর পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। এতগুলো ছেলের ভিড়ে ও নিজের খেয়ে হারিয়ে ফেলে। তখনই একটা বলিষ্ঠ হাত ওকে আঁকড়ে ধরে, তারপর সবাইকে সরিয়ে দিয়ে ওকে নিয়ে ভেতরে ঢুকে। ইয়াজিদের বাহুবন্ধনে নিজেকে দেখে লজ্জায় কুকড়ে যায় মেহেজা। ইয়াজিদ গম্ভীর হয়ে আছে, যেমনটা সে সবসময় থাকে। ভেতরে এসে মেহেজাকে একপাশে দাঁড় করিয়ে ইয়াজিদ বলে, রাদীপ আর রাফসানকেও তো দেখেছি, তাদের সাথে আসতে পারতে, এত তাড়াহুড়োর কি আছে? আসলে তুমি তো খুব চট জলদি সব করে থাকো, তাই তো? মেহেজার মনে হলো ইয়াজিদ তাকে টিপকুনি কাটছে। সে কিছুটা রেগে বলে, আপনার এত কথা বলতে হবে না, উপকার করেছেন তার জন্য ধন্যবাদ। আমাকে এভাবে কথা শোনাতে পারেন না আপনি, আপনার সেই অধিকার নেই তো। তোমার থেকে আমি বয়সে বড়, সো রেসপেক্ট দিয়ে কথা বলবে। তোমার আসলে কমন সেন্সের বড্ড অভাব। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো যতক্ষণ না রাদীপরা আসছে। তোমার আব্বু আম্মু কোথায়? তারাও এখানে আছে? দেখছি না তো। আচ্ছা দেখো, আশেপাশে কেউ আসে পরিচিত থাকলে ডাকো। বাচ্চা একটা মেয়েকে ওরা কীভাবে ছাড়ে একা? কথাটা মেহেজার গায়ে লাগে। সব সময় এমন বাচ্চা বাচ্চা করে কেন লোকটা? আরে, তার সমান কত মেয়ে তো বিয়ে করে বাচ্চা পয়দা করে বসে আছে, তাকে কেন বাচ্চা মনে হবে? আজ বিয়ে দিয়ে কাল সে একটা বাচ্চা জন্ম দিতে পারবে, আর তাকে বারবার বাচ্চা বলছে। রেগে গিয়ে যত সব উদ্ভট কথা বলছে মেহেজা। শেষ কথাটা একটু জোরে ছিল বলে ইয়াজিদ শুনে ফেলে। এই মেয়ের চিন্তা এতদূর, ভাবতেই কেমন একটা লাগছে ইয়াজিদের। তবে হাসিও পাচ্ছে, কারণ তার বাচ্চা কথাটা মেহেজার ওপর খুব বেশি প্রভাব ফেলেছে। আরে মেজিবাজি, কখন এসেছো? পাশ ফিরে সিনানকে দেখে মেহেজা হালকা হাসে। সিনান মেহেজার মামাতো ভাইয়ের খুব কাছের বন্ধু। নিজামের সাথে কয়েকবার ওদের আগের বাসাতেও গিয়েছে। লোকটা ভালোই, খুব মজার মানুষ। এই তো কিছুক্ষণ হলো। আজকে তো চেনাই যাচ্ছিল না তোমাকে। শাড়ি পরে এসেছো, একেবারেই পারফেক্ট। পারফেক্ট মানে বাকিরাও পড়েছে, তুমি না পড়লেও কেমন একটা হতো না? হ্যাঁ, তা তো হবই। আমার নিজেকে ভিন গ্রহের প্রাণী মনে হতো। ইনি তোমার কে হয় মেয়েজা? ইয়াজিদের প্রশ্নের জবাব দেওয়ার আগেই সিনান বলে ওঠে, স্পেশাল একজন থাকে না এমন, খুব স্পেশাল। বলে হাসতে থাকে। মেহেজাও হেসে দেয়। মেহেজা এটা সিনানের নিছক মজা ভেবে উড়িয়ে দেয়। ইয়াজিদ অবাক হয়, মেহেজার লাইফে স্পেশাল একজন আছে তাহলে, কিন্তু ইয়াজিদের পেছনে পড়েছিল কেন? আজকালকার ট্রেন্ড একটা তো আছেই, ওই ক্র্যাশ ট্র্যাশ কিছু একটা ছিল হয়তো। যাক, এত মাথা ঘামানোর কিছু নেই, সে বলল। আচ্ছা তাহলে ওকে দেখে রাখুন, আমি আসছি। আপনি কে বলুন তো? ইরফান ইয়াজিদ। ওহ, আমি সিনান শেখ, নাইস টু মিট ইউ। তবে আপনি মেহেজা? প্রতিবেশী। আচ্ছা আচ্ছা। ইয়াজিদ চলে যায়। মেহেজার খুব খারাপ লাগে, আবার ভালোও লাগে। কিছু সময় হলেও ইয়াজিদ যে তাকে নিয়ে ভেবেছে তাতেই সে খুশি। পাশ ফিরে দেখে সিনান তার দিকে তাকিয়ে আছে। বদৌলতে সে একটা মিষ্টি হাসি দেয়। দূর থেকে মেহেজার দিকে তাকিয়ে থাকা ইয়াজিদ হালকা স্বরে বলে, ট্রিট স্মাইল।